আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের ক্লাসটি 10টার সময় শুরু করার কথা ছিল, কিন্তু আমরা একটু আগে শুরু করলাম কারণ আমরা আজকে একটি নতুন সফটওয়্যার ব্যবহার করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিলাক সফটওয়্যার, যার মাধ্যমে আমরা ভাইরাসের নানা রকম ছবি দেখাতে পারবো। এবং এটা করা হয়েছে যেন ছাত্রছাত্রীরা শুধুমাত্র বইয়ের মধ্যে যে ছবি ড্রয়িং করা থাকে সেটা দেখেই না শিখে, যেন অ্যাকচুয়ালি ভাইরাস দেখতে কিরকম, মাইক্রোস্কোপের নিচে কিরকম দেখা যায়, কত বড় দেখা যায়, এই বিষয়গুলো সম্পর্কে যেন জানতে পারে। এই জন্য আমরা আজকে এই অ্যাপটি সাহায্য নিয়েছি। আমরা ক্লাস শুরু করে দেই। ক্লাস শুরু করার আগে প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, যদিও সেটি ডেসক্রিপশনে আছে। আমি হচ্ছে আবুল ইসলাম সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষে। তো আমি স্কুল অফ হিডেন ট্যালেন্টস এর এই গ্রুপের মধ্যে মেইনলি বোটানি পড়াই, এবং বোটানির আজকে আমরা 4র্থ চ্যাপ্টারের প্রথম পার্ট অর্থাৎ ভাইরাসের দ্বিতীয় অংশে এসেছি। এর আগেও ভাইরাসের একটা ক্লাস হয়েছিল, এবং ক্লাসের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ক্লাসের 45 মিনিট পর থেকে সাউন্ড সিস্টেম অনেক ঝামেলা হচ্ছিল। সো আমরা চাচ্ছি যে যেখান থেকে ঝামেলাটা শুরু হয়েছে সেখান থেকে আজকে আবার শুরু করতে। আমরা যদিও আগের দিন ভাইরাসের বৈশিষ্ট্য পড়িয়েছিলাম, আমরা আবার আজকে ভাইরাসের বৈশিষ্ট্য থেকে শুরু করব। তো তার আগে আমরা জেনে নেই যে আজকে মেইনলি আমরা কি পড়তে যাচ্ছি, কি কি। তো প্রথমে আমরা এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে লেখা আছে আমরা কি কি পড়বো আজকে। প্রথমে পড়বো ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের বৈশিষ্ট্য পড়ার পর পড়বো আমরা ভাইরাসের গঠন, ভাইরাস দেখতে কি রকম, বাইরে কি কি জিনিস দিয়ে গঠিত, ভিতরে কি কি জিনিস থাকে। এবং তারপরে আমরা দেখবো ভাইরাসের প্রকারভেদ, অর্থাৎ ভাইরাসকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। এবং তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ভাইরাসের সুনির্দিষ্ট পরজীবিতা, অর্থাৎ ভাইরাস যেমন এইচআইভি ভাইরাস কেন শুধুমাত্র আমাদেরকে অ্যাটাক করে, কেন বানরের মধ্যেও এইচআইভি হয়, কেন অন্য প্রাণীতে হয় না, অথবা করোনা ভাইরাস কেন আমাদের মধ্যে দেখা দিচ্ছে, কুকুরে কেন করোনা ভাইরাস হচ্ছে না। ঠিক এই টাইপের প্রশ্নের উত্তর আমরা দেব পরজীবিতা অংশে। এবং তারপরে আমরা দুটো ভাইরাস নিয়ে আলাদা করে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে ক্লাস শুরু করে দিই ভাইরাসের বৈশিষ্ট্য দিয়ে। সবাই আশা করি খাতা বের করে নিয়েছো, এবং খাতার মধ্যে আমি যে লিখছি তা অবশ্যই তুলে নিবে, এবং তোমাদের কাছে যদি বই থেকে থাকে অবশ্যই বইটা ওপেন করবে। বইটাই হচ্ছে আমাদের গাইডলাইন, আমরা বই দেখেই মেনলি পড়ার চেষ্টা করব, এবং পাশাপাশি আমাদেরকে সাহায্য করবে আমাদের স্লাইড। সো প্রথমে আমরা চলে আসি ভাইরাসের বৈশিষ্ট্য। আমরা আগের দিন দেখেছিলাম যে একটা ডিবেট রয়েছে ভাইরাসকে নিয়ে, সেটা হচ্ছে ভাইরাস জড় নাকি জীব। এবং এই ডিবেটটা নিয়ে যখন কথা বলছিলাম তখন শেষ পর্যন্ত আমরা একটা কনক্লুশনে এসেছিলাম যে ভাইরাসকে আমরা চাইলে জীব হিসেবেও ধরতে পারি, আবার ভাইরাসকে চাইলে আমরা জড় হিসেবেও ধরতে পারি। এই জন্য আমরা যখন ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তখন ভাইরাসের বৈশিষ্ট্যকে আমরা দুই ভাগে ভাগ করব। এক, জড় রাসায়নিক বৈশিষ্ট্য, তোমাদের স্লাইডে লেখা আছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। অর্থাৎ প্রথমটা হবে আমরা ভাইরাসকে আলোচনা করব যে এর মধ্যে জড় বৈশিষ্ট্য কি কি আছে, কেন বিজ্ঞানীরা, অনেক বিজ্ঞানীরা, সকল বিজ্ঞানী বলা যাবে না, কেন অনেক বিজ্ঞানীরা ভাইরাসকে জড় বলতে চাচ্ছেন। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য কিছু পড়বো আমরা, সেই বৈশিষ্ট্যতে দেখবো আবার অন্য গ্রুপের বিজ্ঞানীরা কেন ভাইরাসকে একটা জীব হিসেবে দেখতে চাচ্ছে। সো আমরা বৈশিষ্ট্য দিয়ে শুরু করব। এবং বৈশিষ্ট্য অনেকগুলো আছে এবং বোর্ডে লিখতে যেহেতু অনেক সময় লাগে, এই জন্য আমরা বৈশিষ্ট্যগুলো বোঝানোর জন্য স্লাইডের ব্যবস্থা করেছি। তোমরা স্লাইড থেকে লিখে নেবে, এবং সাথে আমি এই হোয়াইট বোর্ডের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে দেবো, যেন তোমরা লেখারও সময় পাও এবং সেই সাথে সাথে বুঝিয়ে নেওয়ার সময় পাও। সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যেখানে আমরা আলোচনা করব জড় বৈশিষ্ট্য নিয়ে, এবং পরবর্তীতে আমরা আলোচনা করব জীবীয় বৈশিষ্ট্য নিয়ে। তো আমরা প্রথমে জড় বৈশিষ্ট্যে আসি। আমি আগেই বলেছি যে এই বৈশিষ্ট্যগুলো আমি লিখবো না, তোমাদের এখানে লিখেই আছে, তোমরা শুধু সেই লেখাগুলো ফলো করবে। আমি একটু বড় করে দিচ্ছি, তোমরা চাইলে এখনই তুলে নেওয়া শুরু করতে পারো। হ্যাঁ, আশা করি লেখাগুলো দেখা যাচ্ছে। সো প্রথমে আমরা আসবো ভাইরাসের জড় বৈশিষ্ট্য। জড় বৈশিষ্ট্যের প্রথম অংশটুকু কি বলেছে? জড় বৈশিষ্ট্যের প্রথমে বলা আছে ভাইরাস হচ্ছে অকোষীয়। অকোষীয় কথার একটা নির্দিষ্ট অর্থ আছে, সেটা হচ্ছে আমরা যদি চিন্তা করি কোনো জীবের কথা, তাহলে আমরা সবসময় জীবকে সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে জীবটা হয় এককোষী হবে, না হয় জীবটা কি হবে, বহুকোষী হবে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আমরা এসে দেখলাম ভাইরাসকে আমরা সরাসরি বলে দিচ্ছি এটা অকোষীয়। অকোষীয় মানে এর মধ্যে কোনো কোষের অস্তিত্ব নেই। তাহলে প্রশ্ন আসতে পারে যে কেন কোষের অস্তিত্ব নেই, এবং আমরা কোষ বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, কখন আমরা একটা জিনিসকে কোষীয় বলবো এবং কখন একটা জিনিসকে আমরা অকোষীয় বলবো।
এখন আমরা ভাইরাসকে অকোষীয় বলতেছি, এর পিছনে কারণগুলো দেখতে গেলে একটু আগে যেটা বললাম, আমাদের জানতে হবে যে কখন আমরা কোষীয় বলবো। এখন তোমরা বলতে পারো যে একটা কোষ হওয়ার জন্য নিউক্লিয়াস থাকতে হবে, তো আমি বলবো যে না, কোষ হওয়ার জন্য নিউক্লিয়াস থাকতে হবে না। কারণ আমরা যদি আদিকোষ চিন্তা করি, আদিকোষে কি কোনো নিউক্লিয়াস আছে? কোনো নিউক্লিয়াস নেই, তার মানে কোষ হওয়ার জন্য নিউক্লিয়াস লাগবে না। দ্বিতীয়ত তোমরা বলতে পারো যে তাহলে ঠিক আছে, কোষ হওয়ার জন্য ক্রোমোজোমের প্রয়োজন। এর উত্তর হচ্ছে না, কারণ আদিকোষের ক্ষেত্রে কোনো ক্রোমোজোম নেই, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে কোনো ক্রোমোজোম নেই। এরপরে তোমরা বলতে পারো যে হ্যাঁ, কোষ হওয়ার জন্য ডিএনএ আরএনএ লাগবে, ডিএনএ অথবা আরএনএ। এখন ঠিক আছে, আমি বলবো হ্যাঁ, কিন্তু ভাইরাসের মধ্যে তো ডিএনএ এবং আরএনএ আছে, ডিএনএ অথবা আরএনএ আছে, তাহলে ভাইরাসকে তবুও আমরা কি বলছি? অকোষীয়। তার মানে দেখা যাচ্ছে ডিএনএ অথবা আরএনএ দিয়েও আমরা ডিফাইন করতে পারছি না। এখন তোমরা একটু নিউক্লিয়াসের বাইরে গিয়ে চিন্তা করো, নিউক্লিয়াসের বাইরে গিয়ে এভাবে ভাবতে পারো যে হ্যাঁ, কোষ হওয়ার জন্য প্রোটোপ্লাজম দরকার। কেউ যদি ভেবে থাকো কোষ হওয়ার জন্য প্রোটোপ্লাজম দরকার, তাহলে তুমি হবে ঠিক। কারণ আমরা পড়ে আসছি যে জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম, অর্থাৎ জীবন ধারণ করে প্রোটোপ্লাজম। এখন আমরা যদি কোষের কথা বলি, কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, সেটা তুমি আদিকোষী বলো অথবা প্রকৃত কোষী বলো, কিন্তু আমরা ভাইরাসের মধ্যে কোনো প্রোটোপ্লাজমকে পাই না। ভাইরাসের মধ্যে কোনো প্রোটোপ্লাজম নেই, আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, ভাইরাসের মধ্যে কোনো প্রোটোপ্লাজম নেই। তার মানে আমরা ভাইরাসকে কি বলতে পারি? অকোষীয় বলতে পারি। এবং প্রোটোপ্লাজমের পর আমরা যদি পানির কথা চিন্তা করি, কোষের ভিতরে কিন্তু পানি থাকে, কারণ কাজ কারবার করার জন্য কোষের ভিতরে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। কিন্তু একটা ভাইরাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভাইরাসের ভিতরে কিন্তু সেই পানি আমরা খুঁজে পাবো না, ভাইরাসের ভিতরে কোনো পানি থাকে না। সো এভাবে আমরা বলতে পারি যে হ্যাঁ, ভাইরাসটা হচ্ছে অকোষীয়। আরো অবশ্য নির্দিষ্ট কিছু কারণ আছে, আমি তার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই শুনেছো, আচ্ছা এভাবে চিন্তা করি, আমরা আমরা যদি একটা কোষের বাহির থেকে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে কোষের বাহিরে আমরা প্রথমেই পাবো কি? কোষ প্রাচীর, তাই না? এখন তোমরা বলতে পারো কোষ প্রাচীর থাকলে কোষ হবে, কিন্তু কথা হচ্ছে আমরা যে প্রাণী, আমাদের কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। তার মানে কোষ প্রাচীরটাকে আমাদের বাদ দিতে হচ্ছে। আমরা বলতে পারি না যে কোষ হতে গেলেই তার কোষ প্রাচীর লাগবে। কিন্তু কোষ প্রাচীরের পরে যে অংশটুকু থাকে, কোষ ঝিল্লি, তোমরা একটু চিন্তা করে দেখো, কোষ ঝিল্লি বাদে কি কোনো কোষের কথা তোমরা শুনেছো? নিশ্চয়ই তোমরা শোনোনি। অবশ্যই প্রতিটা কোষেই কোষ ঝিল্লি ছিল, কোষ প্রাচীর থাক বা না থাক, কোষ ঝিল্লি ছিল। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে দেখা গেল এই কোষ ঝিল্লিও নেই। তাহলে আমরা বলতে পারি যে ভাইরাস হচ্ছে অকোষীয়। এই লজিক দিয়ে ভাইরাসকে আমরা অকোষীয় বলতে পারি। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য বুঝতে পারলাম। প্রথম বৈশিষ্ট্য বোঝার পর আমরা এবার 2 নাম্বার বৈশিষ্ট্য চলে যাব। 2 নাম্বার বৈশিষ্ট্য দেখি কি বলেছে। তোমরা একটু স্লাইডটা খেয়াল করো, তাহলেই বুঝতে পারবা খুব ভালোভাবে। 2 নাম্বার বৈশিষ্ট্য লেখা আছে, ভাইরাসকে যদি আমরা দেখি, সেই ভাইরাসের মধ্যে আমরা কোনো বিপাকীয় এনজাইম খুঁজে পাবো না, এক। এবং 2 নম্বরে বলা হচ্ছে ভাইরাস কোনো খাদ্য গ্রহণ করে না। ভাইরাসের যদি আমরা একটা চিত্র আঁকি, আশা করি আমি আঁকার সাথে সাথে তোমরা এগুলো এঁকে নিবে, এবং যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে। এই যে ভাইরাস, এই ভাইরাস কোনো খাবার গ্রহণ করে না। আমরা যেরকম বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, গাছ যেমন বেঁচে থাকার জন্য খাদ্য তৈরি করে, ভাইরাসের ক্ষেত্রে এমনটা দেখা যায় না। এখন তোমরা বলতে পারো যে ভাইরাস তাহলে আমাদেরকে অ্যাটাক করে কেন? ভাইরাস কি আমাদের কাছে খাবার নেওয়ার জন্য অ্যাটাক করে? উত্তরটা হচ্ছে না। ভাইরাস ভাইরাস কোনো খাদ্য গ্রহণ করে না, যার কারণে সে খাদ্য গ্রহণ করার জন্য আমাদেরকে অ্যাটাক করে না। বরং ব্যাপারটা হচ্ছে ভাইরাসের বংশ বৃদ্ধি করার দরকার হয়, যেটা আমরা পরে ডিটেলসে দেখবো। সেই বংশ বৃদ্ধি করার জন্য ভাইরাস আমাদের দেহে প্রবেশ করে, অথবা আমাদের দেহে না হোক অন্য জীবের দেহে প্রবেশ করে। আমরা আগের দিন দেখেছিলাম এটাকে বলা হয় পোষক দেহে প্রবেশ করা। তো আমরা বুঝতে পারলাম যে ভাইরাস কোনো খাদ্য গ্রহণ করে না। এখন চিন্তা করে দেখো, সে যদি খাদ্য গ্রহণ না করে, তাহলে সেই খাদ্যকে হজম করারও কোনো প্রয়োজন হয় না, অথবা সেই খাদ্য থেকে পরবর্তীতে যে শক্তি তৈরি করবে এগুলোরও কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ ভাইরাস যেমন খাদ্য গ্রহণ করে না, এক। 2 নম্বরে হচ্ছে ভাইরাসের তেমন কোনো বিপাকীয় এনজাইম নেই। এই খাদ্যকে প্রসেস করা, খাদ্যকে হজম করা, খাদ্য থেকে শক্তি তৈরি করা, এগুলোর ভাইরাসের কোনো প্রয়োজন হয় না। তাহলে আশা করছি যে তোমরা 2 নাম্বার পয়েন্টটি বুঝতে পেরেছো। এখন আমরা 3 নাম্বার পয়েন্টে চলে যাব।
আশা করি তোমরা পয়েন্ট গুলো লিখে নিচ্ছ, কারণ আমি বোর্ডে পয়েন্ট গুলো লিখছি না, কারণ পয়েন্ট লেখার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সময় চাই। অ্যাকচুয়ালি এই জন্যই আজকে আমরা এরকম একটা স্লাইডের ব্যবস্থা করেছি। সো 3 নম্বরে বলা হচ্ছে ভাইরাস স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। এই কথাটাই কিন্তু একটু আগে ডিসকাস করা হলো। অর্থাৎ ভাইরাস যদি কোন জীবে প্রবেশ করে তাহলে সে জীবের মতো আচরণ করে। এখন ভাইরাস জীবের মতো আচরণ করে বলতে কি বোঝাচ্ছে? ভাইরাসের খাবারের খাবারের কোনো প্রয়োজন হয় না, ভাইরাস আকার আকৃতিতে বড় হয় না। তার যে জীবনের লক্ষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভাইরাস বংশবৃদ্ধি করতে পারে। তোমরা এভাবে চিন্তা করতে পারো যে ভাইরাস যদি বংশবৃদ্ধি না করতো, বা অন্য কোন জীব, তোমরা চিন্তা করে দেখো জাস্ট, কোন জীবই যদি বংশবৃদ্ধি করতে না পারতো, তাহলে কিন্তু সেই জীবের অ্যাকচুয়ালি কয়েক বছর পর বা কয়েক মাস পর বা কয়েক শত বছর পর তার আর অস্তিত্ব কোনোভাবেই থাকবে না। তার মানে জীব হতে গেলেই তার বংশবৃদ্ধি করতে হবে, এটা মাথায় রাখে। জীব হতে গেলেই তার বংশবৃদ্ধি করতে হবে। এখন ভাইরাসের যদি বংশবৃদ্ধি করতে চায় তাহলে সে কি বাইরে বংশবৃদ্ধি করতে পারে? যেমন আমি যদি বলি যে হ্যাঁ, একটা জড় পদার্থ আছে, এরকম জড় পদার্থ মনে করো এটা হচ্ছে বই। এই বইয়ের উপর একটা ভাইরাস আছে। এই ভাইরাসটা যখন এরকম একটা জড় পরিবেশে থাকবে তখন সে কখনোই বংশবৃদ্ধি করতে পারবে না। কিন্তু সে যখন একটা মানুষের দেহে প্রবেশ করবে, আমি এইভাবে দিচ্ছি মানুষের দেহ, অথবা তোমরা চিন্তা করতে পারো যে কোনো জীবের দেহ, মানুষের, বা আমি এখানে লিখে দিচ্ছি জীবের, কোন একটা জীবের দেহে যদি ভাইরাস প্রবেশ করে তাহলে সেই ভাইরাসটা সেই জীবের মধ্যে ঢুকে বংশবৃদ্ধি করতে পারে। অর্থাৎ আমরা এটা বোঝাতে চাচ্ছি যে ভাইরাস জীবের ভিতরে থাকলে সে জীব, কিন্তু ভাইরাস যখন জীবের বাহিরে থাকে, যখন সে প্রজনন করতে পারে না বা বংশবৃদ্ধি করতে পারে না, তখন সে জড়। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টটা আশা করি বুঝতে পেরেছি। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ভাইরাসকে জড় রাসায়নিক পদার্থ এজন্য বলা হচ্ছে যে ভাইরাস নিজে নিজে বংশবৃদ্ধি করতে পারে না। ভাইরাসকে বংশবৃদ্ধি করতে হলে অবশ্যই অন্য কোনো একটা জীবের ভিতরে ঢুকতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইরাসের যদি বংশবৃদ্ধি করতে চায় তাহলে কেন তাকে অন্য জীবের মধ্যে ঢুকতে হবে? এই প্রশ্নের উত্তর যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমাদের পরের ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট পর্যন্ত বুঝতে পারলাম। 3 নম্বর পয়েন্টের পরে যেটা আসবে সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, ভাইরাসের জড় বৈশিষ্ট্যের 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর বৈশিষ্ট্যে দেখো লেখা আছে, আমি একটু সরিয়ে দিচ্ছি যেন তোমাদের দেখতে সুবিধা হয়। সবার নিচের পয়েন্টটা, ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারের যোগ্য নয়। এই বিষয়টা কি? এই বিষয়টা আগের দিনও ডিসকাস করা হয়েছিল, কিন্তু তবুও যেহেতু কথা শোনা যায়নি ভালোভাবে, অডিওতে সমস্যা ছিল, এই জন্য আমরা আবার ডিসকাস করব 4 নম্বর পয়েন্টটা। এবং এক্ষেত্রে যে বিজ্ঞানীর নাম আমাদের লাগবে তার নাম হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। দিমিত্রি আইভানোভস্কি, তোমাদের বইয়ের মধ্যে এনার নাম লেখা আছে। দিমিত্রি আইভানোভস্কি নাম শুনলেই বোঝা যাচ্ছে ইনি হচ্ছেন একজন রাশিয়ান। তো এই বিজ্ঞানী কি করেছিলেন? এই বিজ্ঞানী যে কাজ করেছিলেন সেটার গল্পটা হচ্ছে ভাইরাসের একদম শুরুর দিকের গল্প। অর্থাৎ যখন আমরা জানতাম না যে ভাইরাস অ্যাকচুয়ালি কি জিনিস, আমাদের শুধু ধারণা হচ্ছিল যে হ্যাঁ এরকম এরকম রোগ হচ্ছে, এই রোগের কারণ একটা ভাইরাস হতে পারে, এইরকম আমাদের ধারণা ছিল। সেই সময় আমরা জানি যে তামাক গাছের পাতায় এক ধরনের রোগ হয় যেটাকে বলা হয় টোবাকো মোজাইক রোগ। আমি একটু এঁকে দিচ্ছি, এটা মনে করো তামাকের পাতা দুটো, এই তামাকের পাতায় এরকম গোল গোল ফোটা ফোটা দাগ হয়। তোমরা নিশ্চয়ই মোজাইকের মেঝে দেখেছো, মোজাইক পাথরের মেঝে যেরকম হয় ঠিক সেরকম এরকম অংশ দেখা যায়। আমি ছবি দেখাবো তোমাদেরকে, আমাদের কাছে অ্যাকচুয়ালি রঙিন ছবি আছে। তো এটা হচ্ছে তামাক পাতা। এখন তামাক পাতা যে দেখতে পাচ্ছি, এই তামাক পাতা কি সুস্থ নাকি অসুস্থ? এটা অবশ্যই রোগাক্রান্ত, তাই না? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোজাইক রোগ হয়েছে। তো দিমিত্রি আইভানোভস্কি করলেন কি, এই পাতা থেকে পাতাকে গুঁড়ো গুঁড়ো করলেন। গুঁড়ো গুঁড়ো করার পর তিনি পানির মধ্যে গুলিয়ে দিলেন। এখানে ছিল পানি, আমি এভাবে লিখে দিচ্ছি। পানির মধ্যে এই পাতা গুঁড়ো গুঁড়ো করে ঢেলে দিলেন। এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা হচ্ছে পাতাটাকে গুঁড়ো গুঁড়ো করে যখন পানির মধ্যে ঢেলে দেওয়া হলো, তখন পাতার মধ্যে যে জীবাণুটা ছিল সেই জীবাণুটাও পানির মধ্যে চলে গেল। তাহলে পানিতেও আমরা এইভাবে জীবাণুকে দেখিয়ে দিই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই পানির মধ্যে জীবাণু আছে। এখন তারপরে তিনি আরেকটা কাজ করলেন, আরেকটা ফাঁকা গ্লাস নিলেন এরকম,
এই ফাঁকা গ্লাসের মধ্যে তিনি একটা ফিল্টার দিলেন। এখন প্রশ্ন হচ্ছে এই ফিল্টারটা কেমন ফিল্টার? এই যে ফিল্টারের কথা বলছি আমরা এখানে ত্রিভুজের মতো দেখতে, এই ফিল্টারটা হচ্ছে খুবই স্পেশাল ধরনের ফিল্টার। এবং এই ফিল্টারের মধ্যে অবশ্যই কি ছোট ছোট ফুটা থাকে না? এই ফিল্টারের মধ্যে যে ফুটোগুলো আছে সেই ফুটোগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার চেয়ে ছোট। ভালো করে বুঝতে হবে তোমাদের। এই ফিল্টারের মধ্যে এই জানালাটা লাগাই দাও। আমি আবারও বলছি কারণ যথাসম্ভব শোনা যায়নি এই কথাটা। এই যে ফিল্টারের কথা বলছি আমরা, এই ফিল্টারের মধ্যে যে ফুটোগুলো আছে সেই ফুটোগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার চেয়ে ছোট। এখন ব্যাকটেরিয়ার চেয়ে যদি ছোট ফুটো হয় তাহলে ব্যাপারটা কি? এইখানে যে জীবাণুটা আছে আমরা কিন্তু জীবাণুটা সম্পর্কে এখনো জানি না। জীবাণুটা কি ভাইরাস নাকি জীবাণুটা ব্যাকটেরিয়া? তো এইখানে যে জীবাণুটা আছে সেই জীবাণুটা যদি ব্যাকটেরিয়া হয়, দিমিত্রি আইভানোভস্কি হিসেবে বলছি আমি, তোমরা নিজেকেও দিমিত্রি আইভানোভস্কির পজিশনে চিন্তা করতে পারো যে এই জীবাণুটা যদি ব্যাকটেরিয়া হয় তাহলে এই পানিটা যখন এখানে ঢেলে দেওয়া হচ্ছে, আমি এইভাবে অ্যারো দিয়ে দেখালাম, এই পানিটা যখন এখানে ঢেলে দেওয়া হচ্ছে তখন পানিটা ছাঁকন হওয়ার পর নিচে যে পানির অংশটুকু আমরা পাচ্ছি এই পানিটা হবে পুরো বিশুদ্ধ পানি। কিরকম পানি হবে? পুরো বিশুদ্ধ পানি। যদি এটা ব্যাকটেরিয়া হয় পুরো বিশুদ্ধ পানি হবে, কারণ ব্যাকটেরিয়া এই ফিল্টারের মধ্যে আটকাই যাবে। এখন আমরা তো এভাবে এঁকেছি নীল কালি দিয়ে ওই জীবাণুকে, যার কারণে আমরা বুঝতে পারছি যে এখানে জীবাণু আছে এখানে জীবাণু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা দিমিত্রি আইভানোভস্কির সময়টা চিন্তা করো। সে সময় ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু অত ডেভেলপ হয়নি। সে সময় তিনি তাহলে কিভাবে বুঝলেন যে এই পানিটার মধ্যে জীবাণু আছে নাকি জীবাণু নেই? এই ব্যাপারটা ভালো করে বুঝো, তাহলে বুঝতে পারবা যে একজন বিজ্ঞানী অ্যাকচুয়ালি কিভাবে চিন্তা করেন, কিভাবে তিনি গবেষণা করেন। তো তিনি করলেন কি, এই যে পানিটা পড়ে গেল এই পানিটা আবার সুস্থ তামাক গাছের পাতা, সুস্থ তামাক গাছের পাতাতে ঢেলে দিলেন। অর্থাৎ এই পানিটা নির্যাসকৃত পানিটা, এবং ঢেলে দেওয়ার পর কিছুদিন অপেক্ষা করলেন। এবং কিছুদিন অপেক্ষা করার পর দেখলেন যে এই যে তামাক পাতা যেটা সুস্থ ছিল, যেটার মধ্যে আমরা পানিটাকে ঢেলে দিয়েছি, সেই পানির সেই তামাক পাতার মধ্যে আমরা আবারও জীবাণুকে দেখতে পাচ্ছি। অথবা বলতে পারো যে আমরা আবারও সেই মোজাইক রোগ দেখতে পাচ্ছি। জীবাণুকে তো দেখতে পারবো না, মোজাইক রোগ দেখতে পাচ্ছি। তাহলে ব্যাপারটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা আলটিমেটলি দাঁড়াচ্ছে আমরা যে এই যে বারবার জীবাণু জীবাণু বলছি, এই জীবাণুটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ছিল না। কারণ ব্যাকটেরিয়া যদি হতো তাহলে ব্যাকটেরিয়া ফিল্টারে আটকিয়ে যেত, ফিল্টারে আটকিয়ে যাওয়ার পর পানিটা বিশুদ্ধ হতো, সেই পানি থেকে আবার কখনো মোজাইক রোগ হতো না সেই তামাক পাতায়। তাহলে দেখা যাচ্ছে এটা ব্যাকটেরিয়া নয় বরং এটা ভাইরাস। যেহেতু ভাইরাস অনেক পরিমাণে ছোট, এই ফিল্টারের মধ্যে যে ফুটোগুলো আছে যেগুলো ব্যাকটেরিয়াকে আটকায় সেগুলো ভাইরাসকে আটকাতে পারেনি, যার কারণে ভাইরাস এই পানির মধ্যে চলে এসেছে। এবং পানিটাকে যখন আমরা গাছের পাতার মধ্যে দিয়ে দিলাম তখন সেখানে আবার মোজাইক রোগ দেখতে পাচ্ছি। তার মানে এই যে 4 নাম্বার পয়েন্ট, যেটা তোমরা স্লাইডে দেখো অথবা তোমরা যারা লিখে নিয়েছো, এই 4 নাম্বার পয়েন্টের কথাটা আমরা প্রমাণ করলাম যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে আমরা কখনো ভাইরাসকে আটকাতে পারবো না। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। সো ভাইরাসের আমরা 4টা বৈশিষ্ট্য দিলাম, যে দেখলাম যেগুলো হচ্ছে জড় বৈশিষ্ট্য। আমি এটা মুছে দিচ্ছি, তার আগে আমি স্লাইডটা পরিবর্তন করে নিই। আমরা আরো 4টা বৈশিষ্ট্য দেখবো। আমি স্লাইডটি সরিয়ে নিচ্ছি। এখন আমরা 4টা বৈশিষ্ট্য দেখবো। এই 4টা বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্য নিশ্চয়ই 5 নাম্বার থেকে শুরু হবে। 5 নম্বর, আশা করি তোমরা লেখা দেখতে পাচ্ছ। যদি লেখা না দেখতে পাও তাহলে তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো, আমি কমেন্টে চেক করছি তোমাদের। তো ভাইরাসের 5 নাম্বার বৈশিষ্ট্য কি বলা আছে? ভাইরাসের 5 নাম্বার বৈশিষ্ট্য বলা আছে যে জীবকোষের বাইরে ভাইরাস নিষ্ক্রিয়। অর্থাৎ ভাইরাস যদি আমাদের দেহে থাকে, যে কোনো জীবের দেহে, শুধু আমাদের দেহ না, আমাদের দেহ চিন্তা করতে পারো, কুকুরের দেহ অথবা অন্য কোনো প্রাণীর দেহ অথবা গাছের মধ্যেও কিন্তু ভাইরাসের রোগ হয়, সেই গাছের কথাও চিন্তা করতে পারো। সেই জীবের মধ্যে যদি ভাইরাস থাকে তাহলে ভাইরাস হচ্ছে সক্রিয়। সক্রিয় বলতে কি বোঝাচ্ছি? তোমাদের আগেই বলা হয়েছে, সক্রিয় বলতে বোঝাচ্ছি সে বংশবৃদ্ধি করতে পারে। সক্রিয় মানে হচ্ছে বংশবৃদ্ধি, তার বংশবৃদ্ধি বাদে আর কোনো কাজ নেই বংশবৃদ্ধি। কিন্তু ভাইরাসকে যদি সেই দেহের, মনে করো আমি একটা গাছ আছে এখানে,
এটা হচ্ছে গাছ। সেই গাছের ভিতরে যদি থাকে ভাইরাসটা তাহলে সক্রিয়, কিন্তু সে যদি গাছের বাইরে বা জড় পরিবেশে থাকে, জড় পরিবেশে থাকলে সেই ভাইরাসটা হয়ে যাবে নিষ্ক্রিয়। জড় পরিবেশে থাকলে নিষ্ক্রিয় অর্থ কি? তার মধ্যে কোনো বংশবৃদ্ধির লক্ষণ দেখা যাবে না। এবং বংশবৃদ্ধির লক্ষণ দেখা যাবে না এবং সাথে যেহেতু বংশবৃদ্ধি বাদে ওর কোনো কাজ নেই, তাহলে আমরা বলতে পারি ভাইরাসের মধ্যে অন্য কোনো কাজও দেখা যাবে না, বংশবৃদ্ধিও দেখা যাবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তার মানে তোমাদের কি বলবো, আমাদের টেবিলের মধ্যে, আমাদের বইয়ের মধ্যে, আমাদের মানি ব্যাগের মধ্যে, মানি ব্যাগে যে টাকা থাকে সেই টাকার মধ্যে যে ভাইরাসগুলো দেখতে পাই, ভাইরাসগুলো পাই, সেই ভাইরাসগুলো হচ্ছে নিষ্ক্রিয়, সেগুলো সক্রিয় নয়। এবং নিষ্ক্রিয় ভাইরাস কিন্তু বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না, কারণ ভাইরাসকে প্রতিনিয়ত বংশবৃদ্ধি করতে হয় এবং সেটা করার জন্য তাকে জীবদেহে প্রবেশ করতে হবে। এখন তোমরা চিন্তা করে দেখো যে তোমরা নিশ্চয়ই এটা শুনেছো যে করোনা ভাইরাস প্লাস্টিকের উপর 4 ঘন্টার মতো বেঁচে থাকতে পারে, করোনা ভাইরাস স্টিলের উপর 4 দিনের মতো বেঁচে থাকতে পারে। এখন এগুলোর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এই যে প্লাস্টিক বলি বা স্টিল বলি, এগুলো তো জড় পরিবেশ। তো ভাইরাস জড় পরিবেশে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না, কারণ সেখানে সে পুরোপুরি কি অবস্থায় থাকে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা 5 নম্বর পয়েন্টটা কেটে দিচ্ছি। একজন কমেন্ট করেছে যে আমার দেখা বেস্ট বায়োলজি ক্লাস। ধন্যবাদ তাকে। আমি ছেলে কমেন্টটা শো করতে পারি। হ্যাঁ, কমেন্টটা এখন স্ক্রিনে দেখাচ্ছে। তো ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। আশা করছি তুমি এই বায়োলজি ক্লাসটা উপভোগ করছো সকলের সাথে, এবং সাথে যদি মনে হয় যে তোমার বন্ধুদেরকে মেনশন করে দেয় গুরুত্বপূর্ণ, তাহলে চাইলে তুমি করে দিতে পারো। তো আমরা এখন পরের অংশে যাব, 6 নম্বর পয়েন্টে। আশা করি তোমরা বৈশিষ্ট্যগুলো লিখে নিচ্ছ। 6 নম্বর পয়েন্টে বলা আছে ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই। আমরা আগেই বলেছি ভাইরাস কোনো খাবার খায় না, ভাইরাস কোনো খাবার খায় না এবং সে কোনো খাবারও প্রস্তুত করে না, যদি গাছের মতো করে চিন্তা করি। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের দেহ বা যে কোনো জীবের দেহ, সেই জীবটা যখন বড় হয়, বড় হওয়ার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে সে খাদ্য গ্রহণ করে, যতই খাদ্য গ্রহণ করে সেই খাদ্যকে নিয়ে সে তার দেহকে তৈরি করে। কিন্তু ভাইরাস যেহেতু কোনো খাদ্য গ্রহণ করে না, যার কারণে তার কোনো দৈহিক বৃদ্ধি নেই, সে কোনো খাদ্য গ্রহণ করে না, খাদ্য গ্রহণ করে না, তাই দৈহিক বৃদ্ধি নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা কি অনেক ছোট থাকি না? আস্তে আস্তে তো আমাদের বয়স বাড়ে এবং আমরাও বৃদ্ধি পাই। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আমি তোমাদের একটা ছবি দেখাবো, সত্যিকারের ছবি। সেই ছবির মধ্যে দেখবা ভাইরাস যখন জন্মগ্রহণ করছে, ভাইরাস জন্মগ্রহণ করার পর যেমন তার সাইজ, সে যখন অনেক কি বলবো অনেক সময় অতিবাহিত হচ্ছে, তখনও তার সাইজ অর্থাৎ দেহ কতটুকু বড় ঠিক একই রকমই আছে। ওকে, তাহলে আমরা এই পয়েন্ট বুঝতে পারলাম। এবার আমরা 7 নম্বর পয়েন্টে আসি। 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভাইরাস পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। এই কথাটার অর্থ কি? পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। তোমরা এভাবে চিন্তা করে দেখো, যদি আমাদের চারপাশের অবস্থা খুবই গরম হয়, তাহলে আমরা আস্তে আস্তে ঘামতে থাকি। যেমন আমার রুমে এখন আমি ফ্যান চালাচ্ছি না, কারণ ফ্যান চালালে প্রচুর শব্দ হয়, হয়তো একটু পরে আমি ঘেমে যাব। তো পরিবেশের সাপেক্ষে আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি বা অ্যাডাপ্ট করার চেষ্টা করি। যেমন যদি বেশি গরম হয় তাহলে ফ্যান চালু করে দেই, যদি আমরা ঠান্ডা এলাকায় যাই তাহলে আমরা গরম কাপড় পরার চেষ্টা করি। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে তো এমনটা করা পসিবল না। এখন ভাইরাসের ক্ষেত্রে এমনটা করা পসিবল না, অর্থাৎ এই নয়, এই অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সে যে পরিবেশে গিয়ে থাকলো, সামহাও সে যে পরিবেশে গিয়ে পড়লো, সেই পরিবেশ থেকে এসকেপ করার মতো, ভালো করে বুঝো, সেই পরিবেশ থেকে এসকেপ করার মতো বা পালিয়ে যাওয়ার মতো তার কোনো ক্ষমতা নেই। হয়তো পারে তার পাশ দিয়ে যদি একটা কোনো গাড়ি যায় তাহলে দেখা যাচ্ছে সে উড়ে উড়ে অন্য কোথাও চলে যাবে বাতাসের কারণে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে যদি নর্মাল একটা পরিবেশে রাখা হয়, যেমন প্রচুর পরিমাণে গরম, এভাবে তোমরা চিন্তা করতে পারো, প্রচুর পরিমাণে গরম, ভাইরাসটা কি ওখানে টিকে থাকতে পারবে? হয়তো বা টিকে থাকতে পারবে না। এখন সেই জন্য কি ভাইরাসটা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে? উত্তর হচ্ছে না, ভাইরাসের সেই ক্ষমতাটা নেই। যার কারণে আমরা বলতে চাচ্ছি 7 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে ভাইরাস পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো। এবার আমরা জড় যে বৈশিষ্ট্যগুলো পড়ছি, আমরা এতক্ষণ পর্যন্ত 7টি জড় বৈশিষ্ট্য দেখেছি। এবার আমরা সবার শেষের জড় বৈশিষ্ট্যে আসবো।
জড় বৈশিষ্ট্য, সবার শেষের জড় বৈশিষ্ট্যে আসবো। আশা করি তোমরা বুঝতে পারছো। সবার শেষের জড় বৈশিষ্ট্য বলছে ভাইরাস রাসায়নিক ভাবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। এসব নিয়ে গত ক্লাসে প্রচুর পরিমাণে কথা হয়েছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। ভাইরাসের, এটা হচ্ছে এক ধরনের ভাইরাস। ভাইরাস অনেক ধরনের হতে পারে। এই ভাইরাসটা দেখতে এরকম, এবং এই ভাইরাসটার নাম হচ্ছে টি2 ফাজ। তোমরা এঁকে নিতে পারো। আজকে আমরা টি2 ফাজ নিয়ে প্রচুর পরিমাণে কথা বলবো। এই ভাইরাসের বাইরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, যেটা কালো কালি দিয়ে আঁকা, সেটা হচ্ছে প্রোটিন। মাথায় রেখো, ভাইরাস শুধুমাত্র দুটো জিনিস নিয়ে গঠিত, যদিও আরেকটা বাড়তি জিনিস মাঝে মাঝে দেখা যায়, সেটা নিয়ে কথা হবে। এবং এই ভাইরাসের ভিতরে এরকম একটা নিউক্লিক অ্যাসিড থাকে। কে থাকে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড তোমরা পড়ে আসছো। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের আছে, ডিএনএ এবং আরএনএ। অর্থাৎ ভাইরাসের ভিতরে হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। কখনো ডিএনএ এবং আরএনএ একসাথে থাকবে না। অনেক সময় কি বলবো, আমি যখন কোচিং এ ক্লাস নেই, ক্লাস নেওয়ার সময় জিজ্ঞেস করি যে আমাদের দেহে কি আরএনএ আছে, অনেক স্টুডেন্ট বলে যে, ভাবার পর বলে যে না ভাইয়া, আমাদের দেহে আরএনএ নেই, আমাদের দেহে ডিএনএ আছে। ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে। কারণ ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তার মানে আমাদের দেহে ডিএনএও আছে, আরএনএও আছে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। সো আমরা 4 নাম্বার পয়েন্টটা বুঝতে পেরেছি। তাহলে এগুলো হচ্ছে এর জড় বৈশিষ্ট্য। জড় বৈশিষ্ট্য বা রাসায়নিক বৈশিষ্ট্য বলতে পারো। রাসায়নিক বৈশিষ্ট্য আমি এতটুকু এখন মুছে দিচ্ছি। অনেকে বলতে পারো যে এটা যে ডিএনএ অথবা আরএনএ আছে, এই ডিএনএ অথবা আরএনএ এটা কিভাবে জড় বৈশিষ্ট্য হয়? এটা তো জীবীয় বৈশিষ্ট্য, কারণ জীবের মধ্যে ডিএনএ এবং আরএনএ থাকে। তো এখানে উত্তরটা হচ্ছে, দেখো, আমরা যখন জীবীয় বৈশিষ্ট্য বলবো তখন কিন্তু ডিএনএ আরএনএ এর কথা আসবে। এইখানে যখন আমরা চিন্তা করছি, তখন যদি রসায়নের কথা চিন্তা করি, তাহলে রাসায়নিক ভাবে এটা কিন্তু রাসায়নিক একটা পদার্থ। এবং তোমাদের বইয়ে যখন বৈশিষ্ট্য লেখা আছে, তোমরা দেখো লেখা আছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য, অর্থাৎ এটা রসায়নের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা যে জড় বৈশিষ্ট্য গুলো পড়লাম, জড় বৈশিষ্ট্যের পড়ার পর আমি তোমাদের 3টা ছবি দেখাবো। তোমরা সবাই দয়া করে খুব ভালো করে স্ক্রিন খেয়াল করবে। এই স্ক্রিনের মধ্যে ভাইরাসের রিয়েল ছবি দেখানো হবে, যেন তোমরা বুঝতে পারো যে ভাইরাস অ্যাকচুয়ালি দেখতে কিরকম, আমরা যেরকম আঁকি সেরকম দেখতে, নাকি একটু অন্যরকম দেখতে। সো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। তোমাদের কাছে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, এই বৈশিষ্ট্যগুলো ভালো করে খেয়াল করো। ওই বৈশিষ্ট্যের সাথে রিলেট করে আমরা পড়বো। আমরা প্রথমে এই ছবিটা দেখি ভাইরাসের। আমি একটু বড় করে দিচ্ছি যেন তোমরা ভালোভাবে দেখতে পারো। হ্যাঁ, ভাইরাসের এই যে অংশটুকু দেখতে পারছি, এই ভাইরাসটা কি ভাইরাস? দেখো, সবুজ রঙের যে অংশগুলো, এই যে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে অংশগুলো দেখতে পাচ্ছি সবুজ রঙের, এই অংশগুলো হচ্ছে ভাইরাসের, এগুলো হচ্ছে টি2 ফাজ ভাইরাস। টি2 ফাজ ভাইরাস, তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। পারলে এই ছবিটা এঁকে নাও। ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে গিয়ে অ্যাটাক করে টি2 ফাজ ভাইরাস। সে দেখতে হচ্ছে এরকম, সে ব্যাকটেরিয়াকে গিয়ে এইভাবে অ্যাটাক করে। চাইলে এখানে আরেকটা ভাইরাস গিয়ে অ্যাটাক করতে পারে এভাবে, এবং অ্যাটাক করার মেকানিজম আমরা পরে দেখব। এভাবে অ্যাটাক করতে পারে। তো এটা হচ্ছে টি2 ফাজ। তাহলে এভাবে যে অ্যাটাক করছে, এই অ্যাটাকের রিয়েল ছবি তোমাদেরকে দেখানো হচ্ছে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ভাইরাস কি অ্যাকচুয়ালি সবুজ রঙের দেখতে? উত্তর হচ্ছে না, সবুজ রঙের করে দেখানো হয়েছে কারণ এক্সপেরিমেন্ট করার সময় যেন আমরা ভাইরাসকে খুব আলাদাভাবে চিন্তা করতে পারি, এই জন্য এটা সবুজ রঙের করা। এবং তোমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করো, এই যে ভাইরাস গুলো আছে, এই ভাইরাসের নিচে লেজের এই অংশগুলো দেখা যাচ্ছে। আমি বোর্ডে দেখাচ্ছি এখন। এই যে অংশগুলো দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের আঙ্গুলের মতো, চিমটার মতো, যেন ব্যাকটেরিয়াকে গিয়ে ভালোভাবে ধরতে পারে এইভাবে। এখন প্রথম যে 3টা ভাইরাস আছে বাম পাশ থেকে আমার এখান থেকে, এই 3টা ভাইরাসে এই তন্তুগুলো দেখা যাচ্ছে, স্পর্শক তন্তু বলা হয় এগুলোকে। কিন্তু তোমরা এই যে পরের 3টা ভাইরাস, এই পরের 3টা ভাইরাসে কিন্তু ওই স্পর্শক তন্তু দেখা যাচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে লম্বা অংশটুকু দেখা যাচ্ছে না। এখন এগুলো দেখা না যাওয়ার পিছনে কারণটা কি, সেই কারণ যদি বুঝতে চাও, তাহলে আমাদেরকে আবারও পরের ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এই ফিগারটা খুব ভালো করে বুঝতে পেরেছো আশা করি। নিচেটা হচ্ছে ব্যাকটেরিয়া, উপরের গুলো ভাইরাস। এরপরের স্লাইডে আমরা চলে আসি। পরের স্লাইডটা খেয়াল করো। পরের স্লাইডটা কি তোমরা বুঝতে পারছো? পরের স্লাইডে আমরা কি দেখাচ্ছি?
পরের স্লাইডে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইভানোভস্কির এক্সপেরিমেন্ট। আমি আবারও বলছি, দিমিত্রি আইভানোভস্কির এক্সপেরিমেন্ট। আমরা একটু আগে যে বৈশিষ্ট্যটা পড়লাম, যে বৈশিষ্ট্যের মধ্যে লেখা ছিল যে, তোমরা একটু ভালো করে খেয়াল করো, তোমাদের খাতায় লেখা আছে, আমি যদিও এখানে দেখতে পাচ্ছি না ভালোভাবে, যে লেখা ছিল যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাসকে আটকানো যায় না। এটা দিমিত্রি আইভানোভস্কির এক্সপেরিমেন্ট ছিল। সেই এক্সপেরিমেন্টের ছবি এখানে দেয়া আছে। আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের ছবিটা, এই ছবিটা। তো আমি বড় করে দেখাচ্ছি, তোমরা একটু আমার মাউসের কার্সারটা খেয়াল করো। এই যে প্রথমে আমরা তামাক পাতা দেখতে পাচ্ছি, এই তামাক পাতাটা হচ্ছে পুরো দুঃখিত, এই তামাক পাতাটা হচ্ছে অসুস্থ তামাক পাতা বলতে পারো, অর্থাৎ এখানে মোজাইক রোগ হয়েছে। তোমরা দেখো এই তামাক পাতাটা একটু হলুদ কালারের দেখা যায়, তাই তো? এখন করা হচ্ছে কি, আমি বলেছিলাম এই তামাক পাতা গুঁড়ো করার পর সেটা ফিল্টার করা হয়েছে। ফিল্টার করার পর একটা পানি পাওয়া যাচ্ছে। এখন এই পানিটা বিশুদ্ধ হতো যদি ওই জীবাণুটা ব্যাকটেরিয়া হতো, কিন্তু এই যে পানিটা আমরা ফিল্টার করার পর পেলাম, এই পানিটা কোনো বিশুদ্ধ পানি না, এই পানিটা কোনো বিশুদ্ধ পানি না। যার কারণে এই পানিটা যখন সুস্থ তামাক গাছের পাতায় দিচ্ছি, এটা সুস্থ তামাক পাতা, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সবুজ দেখাচ্ছে, কারণ এটা সুস্থ গাছের পাতা। তো আমরা যখন সেই পানিটা এই গাছের মধ্যে দিচ্ছি, সুস্থ গাছের মধ্যে, তাহলে সুস্থ গাছও দেখা যাচ্ছে আবার কি হয়ে যাচ্ছে, আবার রোগযুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমরা আবার মোজাইক রোগ দেখতে পাচ্ছি। তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবা যে এই যে পাতাগুলো, এগুলো হচ্ছে সবুজ রঙের। এগুলো যেহেতু সবুজ রঙের, তার মানে বোঝা যাচ্ছে যে এই পাতাগুলোর মধ্যে আবার জীবাণু অ্যাটাক করেছে। অর্থাৎ আমরা যে ফিল্টার করেছি সেই ফিল্টারের মধ্য দিয়ে, ফিল্টারের ফুটোগুলোর মধ্যে দিয়ে জীবাণু ওই পানিতে চলে এসেছিল। আমি এটাতে আর বেশি সময় নষ্ট করব না, আমি এটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। এখন আমরা পরের অংশে আসি। এই ফিগারটা কি বোঝাচ্ছে? দেখো তোমাদের একটা পয়েন্ট ছিল জড় রাসায়নিক বৈশিষ্ট্য, পয়েন্টটা ছিল যে ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নেই। আমার সঠিক মনে নেই এটা কয় নাম্বার পয়েন্ট, পয়েন্টটা ছিল দৈহিক বৃদ্ধি নেই। দেখো শেষের দিকে ছিল, ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নেই। এখন তোমরা দেখো এই যে অংশটুকু দেখা যাচ্ছে, আশা করি আমার মাউসের কার্সর ভালো করে খেয়াল করবা তোমরা, এই যে ভিতরের অংশটুকু দেখা যাচ্ছে, এই ভিতরের অংশটুকু, এই অংশটুকু হচ্ছে ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার বাইরে যে এই অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই তখনকার ভাইরাসগুলো, টি2 ভাইরাস। তাহলে আমি একে দেখাচ্ছি, হোয়াইট বোর্ডটা একটু খেয়াল করো, এটা হচ্ছে ব্যাকটেরিয়াটা, এবং ব্যাকটেরিয়ার বাইরে যেগুলো আছে, দুঃখিত, ব্যাকটেরিয়ার বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভাইরাস। এখন এই প্রশ্নটার উত্তর তোমরা নিশ্চয়ই জানো, কারণ এতক্ষণ বলে এসেছে যে ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে ঢোকে কেন। ভাইরাসের তো আর কোনো কাজ নেই, শুধুমাত্র বংশবৃদ্ধি করা। তার মানে ভাইরাসকে যদি আমরা ব্যাকটেরিয়ার ভিতরে দেখতে পাই, এর অর্থ হচ্ছে ভাইরাস ওই ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকেছে শুধুমাত্র বংশবৃদ্ধি করার জন্য। এখন তোমরা তোমাদের ফিগারটা ভালো করে খেয়াল করো, ওই ফিগারের মধ্যে ভিতরে দেখো অনেকগুলো ভাইরাস আছে, দেখা যাচ্ছে। আমি এবার মাউস দিয়ে দেখাচ্ছি, কার্সর দিয়ে, তোমরা দেখো এই যে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে অনেকগুলো ভাইরাস, অর্থাৎ বলা যায় যে ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে ভাইরাস বংশবৃদ্ধি করেছে। এখন আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে ভাইরাসটা তৈরি হলো, নতুন ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে, এই নতুন ভাইরাসগুলো, এই নতুন ভাইরাসগুলো আজীবন দেখতে একই রকম থাকবে। এই নতুন ভাইরাসগুলো আজীবন একই আকৃতির থাকবে, এরা বড় হবে না, ছোট হবে না। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবং তোমরা যদি খেয়াল করো, তোমাদের স্লাইডে খেয়াল করতে পারো, তোমাদের কি বলবো, ব্যাকটেরিয়ার বাইরে যে ভাইরাস গুলো আছে এবং ব্যাকটেরিয়ার ভিতরে যে ভাইরাস গুলো আছে, সেই ভাইরাস গুলো দেখতে হুবহুই একই রকম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ভাইরাসের সাইজের শেপ কখনোই পরিবর্তন হয় না। ওকে, তাহলে আমাদের জড় বৈশিষ্ট্য শেষ এবং জড় বৈশিষ্ট্যের ছবিও দেখানো শেষ। এখন আমরা যে বৈশিষ্ট্যগুলোতে চলে যাব সেগুলো হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। তাহলে তোমরা টাইটেল দাও জীবীয় বৈশিষ্ট্য। আমি কমেন্টটা শো করছি স্লাইডে, যদিও শিওর না আমি উত্তর দিতে পারবো কিনা। কমেন্টে বলা হচ্ছে যে আবুল সম্রাট ভাই, এমআরএসএ মিথাইসিলিন রেজিস্ট্যান্ট স্টাফাইলোকক্কাস অরিয়াস, এইটা দিয়ে কি রোগ হয়? আমি এখন ডিরেক্টলি বলতে পারবো না স্টাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে কি রোগ হয়। ব্যাপারটা হচ্ছে স্টাফাইলোকক্কাস কোনো ভাইরাস না, স্টাফাইলোকক্কাস হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। কক্কাস, কক্কাস মানে গোলাকার,
তো স্টাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে কি রোগ হয়, এটা যখন আমরা ব্যাকটেরিয়া করব, আমি অবশ্যই এই প্রশ্নটার উত্তর। তো আমি কমেন্টটা আবার হাইড করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এবার জীবীয় বৈশিষ্ট্য চলে আসবো। জীবীয় বৈশিষ্ট্য অনেক কথা আছে, তোমরা জীবীয় বৈশিষ্ট্যের কথাগুলো লিখে নেওয়ার চেষ্টা করো। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এই যে জীবীয় বৈশিষ্ট্য, এখানে 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে। আশা করি তোমরা লেখাগুলো বুঝতে পারছো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানাবে, আমি উত্তর দিতে পারি বা না পারি অবশ্যই আমি রেসপন্স করার চেষ্টা। তো প্রথম জীবীয় বৈশিষ্ট্যটা দেখি। প্রথম জীবীয় বৈশিষ্ট্য বলা হচ্ছে যে পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। এটা আমরা বারবার বলে আসছি এবং একটু আগেও ছবিতে দেখালাম যে একটা কোষের ভিতরে ঢুকে ভাইরাস বংশ বৃদ্ধি করে। আমরা এখন তাড়াতাড়ি আগাবো কারণ সময় অনেক চলে গিয়েছে এতটুকু পড়তে। 2 নম্বর বৈশিষ্ট্যটা দেখি। 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী তোমাদের বলা হয়েছিল যে ভাইরাসটা আমার দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে, সে ভাইরাসটা হয়তোবা কুকুরের দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে পারবে না। অর্থাৎ ভাইরাস সুনির্দিষ্ট পরজীবী। সুনির্দিষ্ট মানে কি, তার পোষক দেহ সুনির্দিষ্ট। পোষক দেহ সুনির্দিষ্ট অর্থাৎ যে ভাইরাসটা মানুষের দেহে রোগ তৈরি করে সে মানুষের দেহেই রোগ তৈরি করবে। যে ভাইরাসটা কুমিরের দেহে রোগ তৈরি করবে সে কুমিরের দেহেই রোগ তৈরি করবে। যেমন করোনা ভাইরাস। করোনা ভাইরাস আমরা শুনেছি যে বিড়ালের হচ্ছে করোনা ভাইরাস, আমরা কিন্তু এখনো শুনিনি, কারণ বিড়াল ভাইরাসের পোষক দেহ নয়। হতেও পারে কিন্তু সেটা পরের ব্যাপার। বিড়াল ভাইরাসের পোষক দেহ নয়, তার মানে এটা সুনির্দিষ্ট ভাবে পরজীবী। এবার আসে বাধ্যতামূলক। বাধ্যতামূলক বলা হচ্ছে কেন, কারণ ভাইরাস যদি ওই পোষক দেহের ভিতরে প্রবেশ করে তাহলে সে জীব, কিন্তু পোষক দেহ থেকে যদি বাইরে বের হয়ে যায় তাহলে সে জড়। এটা অনেকবার বলা হয়েছে, যার কারণে বলা হচ্ছে বাধ্যতামূলক। অর্থাৎ সে যদি পরজীবী হতে চায়, বেঁচে থাকতে চায়, তাকে অবশ্যই জীবের মধ্যে ঢুকতে হবে। এরপরে আমরা আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে। এটা কোনোভাবেই আমি আর এক্সপ্লেন করছি না, কারণ এটা এক্সপ্লেন করা হয়ে গেছে। এরপরে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাইরাসে মিউটেশন ঘটে। মিউটেশন ঘটে এবং মিউটেশন থেকে কি তৈরি হয়, প্রকরণ তৈরি হয়। আমি আগের দিন কিছু উদাহরণ দিয়েছিলাম। আমরা বাজারে যখন যাই, বাজারে যখন চাল দেখি, চালের উদাহরণ দিয়েছিলাম। সেই চাল কয়েক ধরনের হয়, কিন্তু দেখবা বস্তায় বস্তায় সাজানো থাকে। অনেকে আটাশ চালের ভাত খায়, অনেকে চিকন চালের খায়, অনেকে মোটা চালের খায়। এখন চিকন হোক মোটা হোক ভিন্ন ধরনের হোক, সবই তো অরাইজাস সেটিভা, রাইট? অরাইজাস সেটিভা হচ্ছে চালের বৈজ্ঞানিক নাম। এখন সবই হচ্ছে অরাইজাস সেটিভা, কিন্তু অরাইজাস সেটিভার মধ্যেও অনেক ভেরিয়েশন আছে। এই ভেরিয়েশন গুলোকে বলা হয় প্রকরণ। কি বলে? প্রকরণ বলে। এখন প্রকরণ তৈরি করে কে? প্রকরণ তৈরি করে মিউটেশন। মিউটেশনের বাংলা হচ্ছে কি? পরিব্যক্তি। ওদের ওখানে লেখা আছে মিউটেশনের বাংলা হচ্ছে পরিব্যক্তি। প্রকরণ তৈরি করে। প্রকরণ তৈরি করে কে? পরিব্যক্তি তৈরি করে। এই বিষয়টা কি? আমরা জানি প্রতিটা জীবের কোষের মধ্যে ডিএনএ থাকে। ডিএনএ সেই জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, রাইট? ডিএনএ সেই জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ভাইরাসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আরএনএ থাকে। তো ডিএনএ থাকুক অথবা আরএনএ থাকুক, এরা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। এখন চিন্তা করে দেখো, ডিএনএ এর মধ্যে যে এ টি সি জি অথবা আরএনএ এর মধ্যে যে এ ইউ সি জি, এই বিষয়গুলো থাকে, এগুলো যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ডিএনএ বা আরএনএ এর মধ্যে যে সিকোয়েন্সটা থাকে সেটা যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে। কারণ ডিএনএ থেকেই তো বৈশিষ্ট্য আসে। তার মানে ডিএনএ অথবা আরএনএ চেঞ্জ মানে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যাওয়া। আর যখন বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যায়, চাল যেমন কিছু মোটা হয় আবার কিছু চিকন হয়, তেমনি ভাইরাসের ক্ষেত্রে একই ভাইরাসের ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখতে পাই। তার মানে আমরা বুঝতে পারলাম মিউটেশন হয়। মিউটেশন হয় কোথায়? ডিএনএ অথবা আরএনএ তে। ডিএনএ আরএনএ তে মিউটেশন হওয়ার কারণে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, আর বৈশিষ্ট্যের যখন পরিবর্তন হয় তখন তৈরি হয় নানা রকম ভ্যারাইটি বা প্রকরণ। এবং এইখানে একটা উদাহরণ আনা যেতে পারে। মিউটেশন কেন হয় এগুলো পরে বুঝবো আমরা। সেটা হচ্ছে, তোমরা এই কথাটা শুনেছো কিনা আমি জানি না, করোনা ভাইরাস যে আছে, এই করোনা ভাইরাস এখন পর্যন্ত 3 ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে। এ টাইপের করোনা ভাইরাস, বি টাইপের করোনা ভাইরাস, সি টাইপের করোনা ভাইরাস। সবগুলোই তো করোনা ভাইরাস, তাই না? কোভিড-19। কিন্তু তাহলে এ বি সি আবার কোন রোগ? অ্যাকচুয়ালি এই যে এ বি সি করোনা ভাইরাসের, এগুলো হচ্ছে করোনা ভাইরাসের
ভ্যারাইটি বা করোনা ভাইরাসের প্রকরণ, তাহলেই তোমরা বুঝতে পারছো যে ভাইরাসের মধ্যে মিউটেশন হতে পারে, ভাইরাসের ডিএনএ অথবা আরএনএ তে, সেই মিউটেশন থেকে আমরা নানা রকম প্রকরণ পেতে পারি। আমি এই প্রকরণের উদাহরণ তোমাদের দেখাবো, প্রকরণ পেতে পারি। এবার তাহলে আমাদের 4টা বৈশিষ্ট্য শেষ, এবার আমরা চলে যাব পঞ্চম বৈশিষ্ট্যে। আমি পরের স্লাইডে যাচ্ছি কারণ এই স্লাইডে 4টি বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, পঞ্চম বৈশিষ্ট্যটা কি বলেছে? পঞ্চম বৈশিষ্ট্য বলেছে এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। এই অভিযোজন ক্ষমতা কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে, তোমরা এই কথাটা কি কখনো শুনেছো? অনেক সময় ফেসবুকে এরকম পোস্ট দেখা যায় যে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন এবং ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক দেয়, যে নরমাল কোনো ব্যাকটেরিয়া হলেও অনেক শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াকে ফাইট করে। তো দেখো, যখন এখন এভাবে চিন্তা করো যে সিম্পল একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াকে ফাইট করার জন্য অনেক কঠিন অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। এখন এটাতে সমস্যা কি? এটাতে সমস্যা হচ্ছে আমাদের যেমন প্রতিরক্ষা ব্যবস্থা আছে। তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে আমি হচ্ছে একজন রাজা, আমি অন্য রাজ্য দখল করতে গেলাম। অন্য রাজ্য যখন দখল করতে গেলাম তখন আমি ফাইট করে আসলাম। ফাইট করে আসার পর এখন আমি মনে করো আমি জিতিনি, আমি জাস্ট আমি হেরে চলে আসছি, আমি জাস্ট জীবন নিয়ে চলে আসলাম। এখন ব্যাপারটা হচ্ছে এভাবে চিন্তা করো যে আমি যখন চলে আসছি তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, ওরা এভাবে এভাবে ফাইট করার চেষ্টা করে, ওদের রেসপন্সটা হচ্ছে এরকম। সো আমি যখন পরের বার আবার ওই রাজ্য অ্যাটাক করতে যাব তখন আমি আরো শক্তিশালী হয়ে যাব। তারা আগে যে ডিফেন্স মেকানিজম দেখিয়েছিল, সেই ডিফেন্স মেকানিজম কিভাবে ভাঙা যায় সেই বুদ্ধি নিয়ে আমি তাদেরকে অ্যাটাক করতে যাব। তেমনি অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা এরকম। অ্যান্টিবায়োটিক আমি নিচ্ছি, আমার বডির ভিতরে ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে। ভালো করে বুঝো, অ্যান্টিবায়োটিক আমি নিচ্ছি, আমার বডির ভিতরে ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে। এখন সামহাউ কোনো ব্যাকটেরিয়া যদি বেঁচে যায়, সেই ব্যাকটেরিয়াটা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। ব্যাকটেরিয়া নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে যেন সে পরবর্তীতে যখন আমার বডিতে ঢুকবে, তখন যখন আবার আমাকে ওই অ্যান্টিবায়োটিক দেয়া হবে, সে যেন খুব ভালোভাবে ফাইট করতে পারে, কারণ সে জানে এই অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে। তো ভাইরাসের ক্ষেত্রেও এরকম দেখা যায়। ভাইরাসের ক্ষেত্রে লেখা কি আছে আমরা দেখুন, এদের অভিযোজন ক্ষমতা আছে, অর্থাৎ এরা চাইলে নিজেকে পরিবর্তন করে নিতে পারে। এরা চাইলে নিজেকে পরিবর্তন করে নিতে পারে এবং পরিবর্তন করার মাধ্যমে সে ভিন্নভাবে আমাদের দেহকে অ্যাটাক করতে পারে। আমি তোমাদের সুন্দর একটা এক্সাম্পল দেই, যেমন ইনফ্লুয়েঞ্জা রোগ, নাম শুনেছো নিশ্চয়ই। ইনফ্লুয়েঞ্জা রোগ আমাদের ফুসফুসে হয়। তো এই ইনফ্লুয়েঞ্জা রোগের টিকা আবিষ্কার করা হয়, অর্থাৎ ভ্যাকসিন। ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা রোগের যে ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিন আমি যতটুকু শুনেছি বছরে 2বার করে নতুন ভাবে ডেভেলপ করা হয়। ভালো করে বোঝো, ইনফ্লুয়েঞ্জা রোগের ভ্যাকসিন বছরে 2বার করে নতুন ভাবে ডেভেলপ করা হয়। এখন নতুন ভাবে ডেভেলপ করার দরকার কি? কারণ আজকে যে ভ্যাকসিনটা ডেভেলপ করে ইনফ্লুয়েঞ্জাকে মেরে ফেলতে চাচ্ছি, এই ইনফ্লুয়েঞ্জা সামহাউ পরবর্তীতে নিজেকে এমন ভাবে চেঞ্জ করবে, অর্থাৎ অভিযোজিত হবে, যেটা তোমাদের পয়েন্টে লেখা আছে, এমন ভাবে অভিযোজিত হবে যেন পরবর্তীতে তাকে ফাইট করার জন্য আবার নতুন ধরনের ভ্যাকসিনের দরকার হয়। আশা করি 5 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছো। এবার আমরা আসি 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা অনেক ডিটেলস এর বিষয়, আমি পরে তোমাদের এটা দেখাবো যখন ভাইরাসের বংশবৃদ্ধি আসবে। তাহলে আমরা 6টা পয়েন্ট শেষ করলাম ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য থেকে। ইতিমধ্যে আমাদের 45 মিনিট চলে গেছে, আমি জানি না কিভাবে চলে গেল। তো খুব পরবর্তীতে আমরা আসি। এখন আমরা এই যে জীবীয় বৈশিষ্ট্যগুলো করলাম, এই জীবীয় বৈশিষ্ট্যের কিছু ছবি দেখবো। আশা করি তোমরা বৈশিষ্ট্যগুলো লিখে নিয়েছো। আমরা কিছু ছবি দেখার চেষ্টা করি। আমি বলেছিলাম করোনা ভাইরাস, করোনা ভাইরাসের কয় ধরনের বিষয় পাওয়া গিয়েছে? করোনা ভাইরাসের 3 ধরন পাওয়া গিয়েছে, তাই তো? একটা হচ্ছে এ টাইপ, আমি দেখাচ্ছি এ টাইপ, আর একটা হচ্ছে বি টাইপ, আর একটা হচ্ছে সি টাইপ। করোনা ভাইরাসের, অর্থাৎ ভাইরাসের মধ্যে ভেরিয়েশন বা প্রকরণ তৈরি হয়। নিচের লেখাগুলো পড়ার দরকার নেই, আমরা পরের অংশে চলে যাচ্ছি। এটা এটা এই ফিগারটিও দরকার নেই, এটা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জা রোগ। ইনফ্লুয়েঞ্জা রোগেরও অনেক প্রকরণ আছে, ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটি গুলো এখানে লেখা আছে। এখন এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা আপাতত স্লাইড অফ করে রাখবো। আমরা এবার নতুন অংশে চলে আসবো, সেটা হচ্ছে ভাইরাসের গঠন। ভাইরাসের গঠন বৈশিষ্ট্য। আমি একটু ফাস্ট আগাবো এখন। ভাইরাসের গঠন বৈশিষ্ট্য। তো ভাইরাসের গঠন বৈশিষ্ট্য বলতে ভাইরাসে আমরা কি কি জিনিস দেখতে পাই? আমরা প্রথমে বলেছি যে ভাইরাসের মধ্যে আমরা নিউক্লিক অ্যাসিড দেখতে পাই, তাই তো? নিউক্লিক অ্যাসিড তোমরা লিখে নাও, এটা এখন আর স্লাইডে নেই। নিউক্লিক অ্যাসিড দেখতে পাই।
নিউক্লিক অ্যাসিডকে আমরা সংক্ষেপে বলতে পারি এনএ। এন তে নিউক্লিক, এ তে অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের হয়? দুই ধরনের হয়, ডিএনএ, আরএনএ। ভাইরাসের মধ্যে কি ডিএনএ আরএনএ একসাথে থাকে? উত্তর হচ্ছে না, ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে। এটাই হচ্ছে ভাইরাসের প্রথম গঠন বৈশিষ্ট্য। ভাইরাসে আমরা নিউক্লিক অ্যাসিডকে দেখতে পাই। এরপরে 2 নম্বরে আসি। ভাইরাসে আমরা কি দেখতে পাই? প্রোটিন দেখতে পাই। প্রোটিন দেখতে পাই। আমি একটা ভাইরাসের ছবি এঁকে দেখাচ্ছি। আবারও টিটু ফাজ আঁকলাম, কারণ এই ভাইরাসটা খুবই পরিচিত এবং বারবার ভিন্ন ভিন্ন ভাইরাস না এঁকে একই ভাইরাস আঁকাই বেটার। এটার চারপাশে যে কালো রঙের অংশটা আছে, এই কালো রঙের অংশটাই হচ্ছে প্রোটিন, এবং মাঝে এরকম, দুঃখিত আমি নীল কালি দিচ্ছি, মাঝে এরকম পেঁচানো অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে ডিএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। তাহলে বুঝতে পেরেছো ভাইরাসের দুটো জিনিস থাকে, নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে প্রোটিন। এটা নিয়ে কথা হয়েছে। এখন কিছু জটিল কিছু টার্মে ঢুকবো আমরা, অর্থাৎ কিছু শব্দের সাথে পরিচিত হব। এই যে প্রোটিনের লেয়ারটা বাইরে থাকে, প্রোটিনের লেয়ার, পুরো লেয়ারটা নিচ থেকে প্রথম পর্যন্ত, এই লেয়ারটাকে বলা হয় ক্যাপসিড। কি বলা হয়? ক্যাপসিড বলা হয়, ক্যাপসিড। এখন আমি উপরের 1 নম্বর অংশটা মুছে দিচ্ছি, তোমরা সাথে সাথেই দেখে নাও। ক্যাপসিড, এই ক্যাপসিড কথাটা কোথা থেকে আসলো ভালো করে বোঝার চেষ্টা করো। ক্যাপসিড কথাটা এসেছে ল্যাটিন শব্দ, এন ল্যাটিন শব্দ ক্যাপসা থেকে। এই ক্যাপসা শব্দের অর্থ হচ্ছে কেজ। কেজ মানে তো তোমরা জানো খাঁচা, তাই না? তবে এখন এভাবে দেখো যে এই ডিএনএটার চারপাশে ডিএনএটাকে খাঁচা বন্দি করে রেখেছে এই প্রোটিন, যার কারণে এই প্রোটিনকে আমরা বলছি ক্যাপসিড। দেখো নামের অর্থ যদি বুঝতে পারো তাহলে খুব ওভাবে মেমোরাইজ করতে হয় না। এখন আরেকটা বিষয়, এই যে চারপাশে আমরা ক্যাপসিড দেখতে পাচ্ছি, এই ক্যাপসিডটা কি প্রোটিন দিয়ে তৈরি, ফাইন, কিন্তু কিভাবে তৈরি? আমরা যদি আমাদের বিল্ডিং এর কথা চিন্তা করি, দেয়ালের কথা চিন্তা করি, আশা করি দেখতে পাচ্ছ এই দেয়ালের ক্ষেত্রে প্রতিটা দেয়াল কি ইট দিয়ে তৈরি না? প্রতিটা দেয়ালে ইট দিয়ে তৈরি। তাহলে এই যে ক্যাপসিডটা দেখতে পাচ্ছি, এই ক্যাপসিডটাও অ্যাকচুয়ালি ছোট ছোট কিছু ইট দিয়ে তৈরি। দেখো আমি কিভাবে এঁকে দিচ্ছি, এরকম গোলাকার করে বুঝিয়ে দিচ্ছি। ছোট ছোট কিছু ইট দিয়ে তৈরি, অর্থাৎ এগুলো হচ্ছে আমরা বলতে পারি ক্যাপসিডের একক। কি বলতে পারি এগুলোকে? ক্যাপসিডের একক। তাহলে ক্যাপসিডের এককের একটা নাম দরকার। ক্যাপসিডের একককে বলা হয় ক্যাপসোমিয়ার। কি বলা হয়? ক্যাপসোমিয়ার। অর্থাৎ এই ছোট এক একটা জিনিসকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার শব্দটা তাহলে কোথা থেকে আসলো? ক্যাপসোমিয়ারের ক্যাপসো এসেছে তোমরা জানোই, ক্যাপসা থেকে, মানে খাঁচা, ক্যাপসিড। এবং মিয়ার, এম ই আর ই, এই মিয়ার হচ্ছে একটা গ্রিক শব্দ। গ্রিক মানে জি কে ডট, গ্রিক। এটা ছিল ল্যাটিন, এটা গ্রিক শব্দ। মিয়ার শব্দের অর্থ হচ্ছে অংশ। তাহলে তোমরা বুঝতে পারলা, এই যে আমরা ক্যাপসোমিয়ার বলতেছি, ক্যাপসোমিয়ার তো ক্যাপসিডের অংশ, যার কারণে এর নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি। আমরা দেখলাম তাহলে ভাইরাসের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যেখানে ব্যতিক্রম দেখা যায়। আমি বলছি কিছু কিছু ভাইরাস, সকল ভাইরাসের ক্ষেত্রে না। তাহলে সে সকল ভাইরাসে 3 নম্বর আরেকটা জিনিস দেখতে পারি আমরা, যেটাকে বলা হচ্ছে বহিস্থ আবরণ। কি বলা হচ্ছে? বহিস্থ আবরণ কিছু কিছু ভাইরাসে। এখন এই ভাইরাসটা খেয়াল করো তোমরা, টিটুফাজ। এই ভাইরাসের ক্ষেত্রে যদি তোমরা দেখো, এই ভাইরাসের বাইরের লেয়ারটাই কি ক্যাপসিড না? এই ভাইরাসের বাইরের লেয়ারটাই হচ্ছে তো ক্যাপসিড। এই ভাইরাসে কি আর কোনো বহিরাবরণ আছে? উত্তর হচ্ছে না। তার মানে এই ভাইরাসের মধ্যে কোনো বহিরাবরণ নেই, বহিস্থ আবরণ নেই। কোন ভাইরাসে আছে? যেমন এইচআইভি ভাইরাসে বহিরাবরণ আছে। আর কোন ভাইরাসে আছে? আমরা যে করোনা ভাইরাসের কথা বলছি, কোভিড-19, এই ভাইরাসের ক্ষেত্রেও বহিস্থ আবরণ আছে। এখন বহিস্থ আবরণ কি দিয়ে তৈরি তোমরা বলতে পারো? এটাও কি প্রোটিন দিয়ে তৈরি? উত্তর হচ্ছে না, বহিস্থ আবরণ প্রোটিন দিয়ে তৈরি না। বহিস্থ আবরণ মেইনলি যেটা জিনিস দিয়ে তৈরি সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, লিপিড। ফার্স্টে লিখে নাও তোমরা। লিপিড থাকতে পারে, লিপোপ্রোটিন থাকতে পারে। লিপোপ্রোটিন মানে লিপিড প্লাস প্রোটিন। আর লিপিড কি জিনিস? আপাতত জাস্ট মনে করো লিপিড হচ্ছে এক ধরনের চর্বি, যদিও আরো কিছু ব্রড টার্ম আছে, আপাতত জাস্ট এভাবে লিখে নাও।
অথবা কার্বোহাইড্রেট থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে, অর্থাৎ বহিস্থ আবরণ এগুলো দিয়ে তৈরি হতে পারে। এখন এই যে বহিরাবরণ, এই বহিরাবরণের একটা নাম আছে, যেমন প্রোটিনের নাম দেখলাম ক্যাপসিড, এই বহিরাবরণের নাম হচ্ছে পেপলোমিয়ার, পেপলোমিয়ার। জাস্ট লিখে নাও পেপলো, দুঃখিত আমি ভুল লিখলাম কি, না পেপলোমিয়ার, হ্যাঁ ঠিক আছে, পেপলোমিয়ার। বহিস্থ আবরণের নাম পেপলোমিয়ার। এখন বহিস্থ আবরণ যে ভাইরাসে থাকবে, বহিস্থ আবরণ এই সাইডে ভাইরাসে আছে। এখন বহিস্থ আবরণে আমরা অনেকগুলো উপাদান দেখতে পেলাম, এই উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিপিড, যার কারণে, ভালো করে বোঝো, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বহিস্থ আবরণের হচ্ছে লিপিড, যার কারণে বহিস্থ আবরণ যে ভাইরাসের মধ্যে থাকে, যেমন এইচআইভি আর কোভিড-19, একটু বেশি ভিজে হয়ে গেল, এইচআইভি এবং কোভিড-19 যে ভাইরাসগুলোতে বহিস্থ আবরণ আছে, সেই ভাইরাসগুলোকে বলা হয় লিপো ভাইরাস। কি বলা হচ্ছে? লিপো ভাইরাস। লিপো কথাটা এসেছে লিপিড থেকে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা ভাইরাসের তিন ধরনের জিনিস দেখতে পারলাম। প্রথমটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, দ্বিতীয়টা হচ্ছে প্রোটিন এবং তৃতীয়টা হচ্ছে বহিস্থ আবরণ। এখন তোমরা বহিস্থ আবরণের ছবি দেখতে চাচ্ছ হয়তোবা, আমি বহিস্থ আবরণের ছবি দেখাচ্ছি এবং রিয়েল ছবি দেখাবো। তোমরা একটু স্লাইডের দিকে খেয়াল করো, আমি আবার স্লাইড নিয়ে আসছি। ওকে, এই স্লাইডের ক্ষেত্রে দাঁড়াও, আমি একটু দুঃখিত, আমি একটু জুম করে নিচ্ছি। এই যে ভাইরাসটা, এই ভাইরাসটা কি, কোন ভাইরাস? টিটুফাস ভাইরাস। এর চারপাশে যে আমরা লেয়ারটা দেখতে পাচ্ছি, এর ভিতরে কিন্তু ডিএনএটাকে দেখা যাচ্ছে না, তাই না? ডিএনএটা এই মাথায় থাকে, কিন্তু আমরা ডিএনএ কে দেখতে পাচ্ছি না, কারণ এর চারপাশে আছে প্রোটিন। এখানে যেমন প্রোটিন আছে, নিচেও প্রোটিন আছে। এই যে তন্তুগুলো আছে যেগুলো দিয়ে সে ব্যাকটেরিয়াকে ধরে, সেখানেও প্রোটিন আছে, অর্থাৎ পুরোটাই ক্যাপসিড। এরপরে আমরা আসি, এরপরে একটা ভাইরাস, এইরকম ছোট্ট ভাইরাস। এই ভাইরাসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এইচআইভি ভাইরাস। দেখো উপরে লেখা আছে এইচআইভি। এই ভাইরাসের ক্ষেত্রে তুমি দেখো ভিতরে হলুদ রঙের কিছু অংশ দেখা যাচ্ছে, তাই না? এই হলুদ রঙের অংশটা হচ্ছে আরএনএ। আমি এঁকে দিচ্ছি, বোর্ডের দিকে একটু খেয়াল করো। এইচআইভি ভাইরাসটা কিরকম দেখতে? এরকম একটা অংশ, এরকম একটা অংশ, এগুলো হচ্ছে আরএনএ। এই অংশের মধ্যে তোমরা ছবিটা এঁকে নাও, এই অংশের মধ্যে এইখানে দুটো গোলাকার জিনিস আছে। এই জিনিস দুটোর আমি নাম এখন বলে দিচ্ছি না, এটা আমাদের পরে লাগবে, তবে এটা এঁকে রাখো। তো এটা হচ্ছে আরএনএ। আরএনএ চারপাশে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছি, এই লেয়ারটা হচ্ছে ক্যাপসিড। আমি ইংরেজিতে লিখে দিলাম ক্যাপসিড। এবং এই ক্যাপসিডের বাইরে ঘিরে আরেকটা লেয়ার আছে, আমি খুবই সিম্পলি এঁকে দিলাম। এই লেয়ারটা হচ্ছে বহিস্থ আবরণ বা পেপলোমিয়ার বলতে পারো, বহিস্থ আবরণ। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আবার স্লাইডের দিকে দেখাচ্ছি। স্লাইডে এই যে লাল রঙের শেলটা দেখতে পাচ্ছ, বাহিরের শেল, লাল রঙের শেলটা দেখতে পাচ্ছ, এই শেলটাই হচ্ছে বহিস্থ আবরণ। এবং ভিতরে যে নীল রঙের যেটা দেখা যাচ্ছে, অথবা পার্পেল বলতে পারো, এটা হচ্ছে ক্যাপসিড এবং ভিতরে হলুদ রঙের অংশটা হচ্ছে আরএনএ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা ভাইরাসের গঠন বৈশিষ্ট্য দেখলাম। এরপরে আমরা যে অংশটুকুতে চলে আসব, সেটা হচ্ছে ভাইরাসের প্রকারভেদ। আমি আবার স্লাইড অফ করে দিচ্ছি। টাইটেল দাও সবাই, ভাইরাসের প্রকারভেদ। ভাইরাসকে অনেক ভাবে ভাগ করা যায়, তবে সব ভাগই ইম্পর্টেন্ট না। তোমাদের হাসান স্যারের বই যদি খেয়াল করো, সেখানে 5 ভাগে ভাইরাসকে ভাগ করা হয়েছে। এই 5 ভাগের মধ্যে প্রথম যে 3 ভাগ আছে সেগুলো খুবই ইজি, এগুলো তোমরা নিজেরা পড়তে পারবা এবং নিজেরা নেট ঘেটে যদি দেখো তাহলে আরো ভালো লাগবে। আমি সবকিছু ঘেটে দেবো না, তোমরা এটা দেখো। 4 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পোষক দেহ অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ। কি অনুযায়ী? পোষক দেহ অনুযায়ী। তাহলে আমরা আগে পোষক দেহটা শিখি, ওটা লিখে নাও। 4 নাম্বার পোষক দেহ। পোষক দেহ অনুযায়ী ভাইরাসকে 4 ভাগে ভাগ করা যায়, ক, খ, গ, ঘ। কতে হচ্ছে উদ্ভিদ ভাইরাস। এটা নিশ্চয়ই বলে দিতে হবে না উদ্ভিদ ভাইরাস কোনটা। যে ভাইরাসটা উদ্ভিদকে অ্যাটাক করে সেটাই উদ্ভিদ ভাইরাস, এটা আমাদের পয়েন্ট না। আরেকটা ভাইরাস আছে প্রাণী ভাইরাস, এটা নিশ্চয়ই বলে দিতে হবে না কোনটা প্রাণী ভাইরাস। যেটা প্রাণীকে অ্যাটাক করে সেটাই প্রাণী ভাইরাস। যেমন এইচআইভি, এইচআইভি তো গাছের হয় না কখনো, সো এইচআইভি হচ্ছে একটা প্রাণী ভাইরাস। গ নাম্বারে যেটা আসবে সেটা আমাদের প্রয়োজন, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ
এবং 4 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে সায়ানোফাজ। সায়ানোফাজ, আশা করি তোমরা লিখে নিয়েছো। এটা হচ্ছে 4 নাম্বার, আমরা 5 নাম্বারে যাইনি, 5 নাম্বারটাও আমরা করব। আমাদের লাগবে ব্যাকটেরিওফাজ আর সায়ানোফাজ। এই যে ফাজ, এই ফাজ কথাটা এসেছে PHAGE, এসি না, এসি হলে ফেজ, ফাজ। ফাজ মানে হচ্ছে ভক্ষণ করা, অর্থাৎ খেয়ে ফেলা সহজ ভাষায়। এখন আমরা তখন দেখেছিলাম যে এইটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়ার উপরে অনেকগুলো টিটুফাজ ব্যাকটেরিয়াকে দেখেছি না, টিটুফাজ ব্যাকটেরিয়াকে দেখেছে। তাহলে এই যে টিটুফাজ ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, অর্থাৎ টিটুফাজের পোষক দেহ, অর্থাৎ যাকে অ্যাটাক করে সে হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়াটার নামও লিখে নিতে পারো চাইলে, ইকোলাই, এটা আমাদের পেটে থাকে। এই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, তাহলে টিটুফাজকে বলা যায় এক ধরনের ব্যাকটেরিওফাজ। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাকটেরিওফাজ কিন্তু কোনো ব্যাকটেরিয়া না, ভালো করে মাথায় রাখবা। ব্যাকটেরিওফাজ কোনো ব্যাকটেরিয়া না, বরং ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন ধরনের ভাইরাস, ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন ধরনের ভাইরাস যে ভাইরাস একটা ব্যাকটেরিয়াকে ফাজ করে, অর্থাৎ একটা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে ফেলে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসলো সায়ানোফাজ। তাহলে সায়ানোফাজ অর্থ কি হবে? সায়ানোফাজ মানে হচ্ছে এমন ভাইরাস, সায়ানোফাজ হচ্ছে এমন ভাইরাস যে ভাইরাসটা কোনো সায়ানো ব্যাকটেরিয়া, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, সায়ানো ব্যাকটেরিয়াকে গিয়ে অ্যাটাক করে। সায়ানো ব্যাকটেরিয়ার আরো নাম আছে, যেমন নীলাভ সবুজ শৈবাল আর সায়ানো ব্যাকটেরিয়া একই জিনিস, অথবা BGA, এটাও বলতে পারো তোমরা। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাকটেরিওফাজ আর সায়ানোফাজ কি। তোমরা একটু বই খেয়াল করো, সায়ানোফাজের ওখানে কিছু উদাহরণ দেয়া আছে, LPP1, LPP2, এটা কি আমি ডিসক্রাইব করবো না, তবু বলে দিচ্ছি। LPP এগুলো হচ্ছে একটা করে সায়ানো ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে গিয়ে এই পুরো ফাজটা অ্যাটাক করে, সায়ানো ব্যাকটেরিয়া। হ্যাঁ, LPP1, LPP2 এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বোঝানো যে এই যে 1 আর 2 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একই ভাইরাসের ভিন্ন ভিন্ন ভ্যারাইটি। যেমন করোনা ভাইরাসে আমরা 3টা ভ্যারাইটি দেখলাম, তেমনি LPP ভাইরাসের মধ্যে 2টো ভ্যারাইটি দেখতে পাচ্ছি, LPP1, LPP2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পোষক দেহ অনুযায়ী শেষ। তাহলে আমি মুছে দিচ্ছি। এরপরে 5 নাম্বার পয়েন্ট আছে একটা, দেখো 5 নাম্বার পয়েন্টটা খুবই ছোট করে দেয়া, সেটা হচ্ছে সংক্রমণ ও বংশবৃদ্ধির উপায় অনুযায়ী। সংক্রমণ ও বংশবৃদ্ধির ধরন। আমাদের ক্লাসের 1 ঘন্টা হয়ে গেছে, আমার আরো কিছুক্ষণ সময় লাগবে, তোমরা দয়া করে অপেক্ষা করবা, কারণ এরপরের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। সংক্রমণ ও বংশবৃদ্ধির ধরন অনুযায়ী ভাইরাসকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে সাধারণ ভাইরাস, আর 2 নম্বরে হচ্ছে রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস, সাধারণ ভাইরাস, আগে রেট্রো ভাইরাসটা বুঝলে, মানে রেট্রো ভাইরাস গুলো হচ্ছে, রেট্রো ভাইরাসের পাশে লিখে নাও RNA ভাইরাস। আমরা জানি ভাইরাসের মধ্যে হয় DNA অথবা RNA থাকে, যে ভাইরাসগুলোর মধ্যে RNA থাকতেছে তারা সাধারণত রেট্রো হয়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি রেট্রো ভাইরাস। উদাহরণ হচ্ছে HIV, এটা একটা রেট্রো ভাইরাস। রেট্রো কেন বলা হচ্ছে আমি পরে যাচ্ছি। তারপর করোনা ভাইরাস, এটাও হচ্ছে একটা রেট্রো ভাইরাস। সাধারণ ভাইরাস, তোমরা রেট্রো ভাইরাস বুঝলেই বুঝতে পারবা। দেখো এইচআইভির ভিতরে RNA থাকে, তো আমরা জানি, যেমন এটা হচ্ছে এইচআইভি ভাইরাস ধরে নেই, আমরা জানি ভাইরাস কোন একটা জীবে গিয়ে প্রবেশ করে, যেমন এইচআইভি আমাদের দেহে প্রবেশ করেছে। এখন এইচআইভি যখন আমাদের দেহে প্রবেশ করে, RNA সে প্রবেশ করার পর সে আমাদের দেহকে অ্যাটাক করে, অথবা আমাদের দেহের কোষগুলোকে অ্যাটাক করে। আমাদের দেহের কোষগুলোর মধ্যে কি আছে, DNA নাকি RNA? মেইনলি আমাদের জেনেটিক উপাদান কি? আমাদের জেনেটিক উপাদান হচ্ছে DNA। তো এই যে এইচআইভিটা যখন আমাদের কোষের ভিতরে যায়, এই কোষের ভিতরে গিয়ে সে RNA কে মুক্ত করে দেয়, জাস্ট এভাবে বুঝো, RNA কে সে বাইরে বের করে দেয়। এই RNA গিয়ে আমাদের যে DNA আছে, এটা মনে করি মানব দেহ, মানব দেহের মধ্যে যে DNA আছে, সেই RNA গিয়ে এই DNA এর সাথে মিলতে চায়। কেন মিলতে চায় এটা পরে বোঝাবো, এটা বংশবৃদ্ধির উপায়ে খুব
সুন্দরভাবে বোঝাবো আমি। জাস্ট মাথায় রাখো, এইচআইভি ভাইরাস আমাদের বডির মধ্যে ঢুকে তার আরএনএটা আমাদের ডিএনএ এর সাথে মিলতে চায়, কিন্তু আরএনএ কি আমাদের ডিএনএ এর সাথে মিলতে পারবে? কখনোই মিলতে পারবে না, কারণ আরএনএ ডিএনএ হচ্ছে দ্বিসূত্র আর আরএনএ হচ্ছে কি এক সূত্র। এজন্য কি করতে হবে? এজন্য যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, এই যে আরএনএটা আছে ভাইরাসের, এই আরএনএটা নিজের একটা ডিএনএ এর কপি বানায় নেয়। আরএনএটা নিজেকে ডিএনএ তৈরি করে নেয়। তৈরি করা খুবই ইজি। আমি আবার বলছি, জাস্ট আরএনএটা নিজেকে ডিএনএ তৈরি করে, ডিএনএ বানিয়ে নেয়। এখন এই কথাটাই আসো, আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে। ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয়, সেই প্রক্রিয়াটার নাম ছিল, তোমরা নাম কি ছিল মনে করার চেষ্টা করো। ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে সেটাকে বলা হয় কি? ট্রান্সক্রিপশন। এখন এইচআইভি ভাইরাস কি করতেছে? এইচআইভি ভাইরাস আরএনএ থেকে ডিএনএ তৈরি করতেছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করতেছে। এটা ট্রান্সক্রিপশনের বিপরীত, যার কারণে এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তার মানে আরএনএ, এইচআইভি ভাইরাস আরএনএ থেকে ডিএনএ তৈরি করতেছে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে। তাহলে ও নিজের ডিএনএ তৈরি হয়ে গেল, এই নিজের ডিএনএ গিয়ে আমাদের ডিএনএ এর সাথে মিলে যেতে পারবে। এখন যে ভাইরাসগুলো নিজের আরএনএ কে ডিএনএ হিসেবে তৈরি করতে পারে, সেই ভাইরাসগুলোকে বলা হচ্ছে রেট্রোভাইরাস। তোমরা তুলে নাও। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত দেখতে পেলাম, এবং দেখি আমাদের স্লাইডে অন্য ফিগার আছে কিনা তোমাদের দেখানোর জন্য। আচ্ছা, রেট্রোভাইরাসের একটা বিষয় জাস্ট আমি তোমাদের বলে নেই, সেটা হচ্ছে এই রেট্রোভাইরাসের ক্ষেত্রে যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি করা হবে, তখন যে এনজাইম গুলো লাগে, সেই এনজাইমকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। কোথায় লিখবো? এখানে লিখে দেই। আমি এই অংশটুকু মুছে দিচ্ছি, জাস্ট এতটুকু বুঝো। আরএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে আমরা বলেছি রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়া রিভার্স ট্রান্সক্রিপশন। এখন এইখানে যে এনজাইমটা ব্যবহার করা হয়, দেখো রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে প্রসেসের নাম, আর এনজাইমের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স। মাথায় রাখবা, শেষে যদি এস থাকে, এস থাকলেই সেটা এনজাইম হবে। এটা জাস্ট একটা শর্টকাট আজকে শিখিয়ে দিলাম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এটা এস আছে, তার মানে এটা একটা এনজাইম। সেটা কোন প্রক্রিয়ায় হেল্প করে? রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় হেল্প করে। এখন তোমাদের একটু আগে যে এইচআইভি এর ছবিটা এঁকেছিলাম, এইচআইভি এর ছবিতে এরকম করে দুটো আরএনএ এঁকেছিল, রাইট? এই আরএনএ এর এখানে আমি গোল করে দুটো অংশ এঁকে দিয়েছিলাম। এখন এইচআইভি কি রেট্রোভাইরাস? উত্তর হচ্ছে হ্যাঁ। তার মানে এইচআইভি রিভার্স ট্রান্সক্রিপশন করে, এবং রিভার্স ট্রান্সক্রিপশনের জন্য কোন এনজাইম হেল্প করে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই দুটো হচ্ছে তোমাদের সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তোমরা চাইলে ওখানে কারেকশন করে নিতে পারো। তো আজকে আরো পড়ানোর ইচ্ছে ছিল, বাট সমস্যা হচ্ছে অনেক সময় চলে গিয়েছে। আমি চাচ্ছি না আর বেশি সময় নিতে, এখানেই শেষ করে দেবো। তো তোমাদের কমেন্ট গুলো আমি দেখতে পারি। কমেন্টে তেমন কিছুই নেই, ওই আগের কমেন্ট গুলোই। অনেকে কমেন্ট করেছে সুন্দর ক্লাস ভাইয়া, অনেক সুন্দর ক্লাস, আমার দেখা বেস্ট বায়োলজি ক্লাস। ধন্যবাদ তোমাদেরকে। তো আজকে হচ্ছে এতটুকুই পর্যন্ত। আমরা নেক্সট ডেতে এখানে যেখান থেকে ছাড়লাম সেখান থেকে শুরু করব। এখন ব্যাপারটা হচ্ছে আমার ক্লাস নিতে প্রচুর সময় লাগে, তো তোমরা এটাকে পজিটিভ হিসেবেই দেখবা, কারণ আমি সবকিছু ডিটেইলসে বোঝানোর চেষ্টা করি। তোমাদের বইয়ে দেখো এই জিনিসটাই কিন্তু বোঝানো নেই, কিন্তু এই জিনিসটা দরকার ছিল, কারণ 5 নম্বরে তোমাদের একটা ক্লাসিফিকেশন আছে, সাধারণ ভাইরাস আর রেট্রো ভাইরাস, ভালোভাবে বোঝানো দরকার ছিল। তো বোঝাতে গিয়ে সময়গুলো যাচ্ছে, আশা করি পরের ক্লাসে আরো সুন্দরভাবে পড়বো, এবং স্বল্প সময়ে কিভাবে ভালোভাবে বুঝিয়ে পড়ানো যায় সেজন্য আমি চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।